ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম সজল ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাবুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি জনাব কামরুল ইসলাম সজল, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনী প্রচারের প্রথম দিনে তারেক রহমান বলেছেন ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের শামিল। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উনি অত্যন্ত চিরন্তন সত্য কথাটাই বলেছেন। আমাদের বিএনপির চেয়ারম্যান যে কথাটি বলেছেন, হায়াত মওয়াত রিজিক দৌলত ভেস্ত দোজক সবই আল্লাহর হাতে, কোনো ব্যক্তি বা কোনো দলের হাতে, বিশেষ কোনো দলের হাতে নয়। এই কথাটাই উনি বারবার বলার চেষ্টা করেছেন যে কিছু কিছু দল সম্পূর্ণ অনৈতিকভাবে এবং শিরক, যেটা বলে আল্লাহর সাথে শরিক করার মতো, সেই ধরনের কথাবার্তা বলছেন। সেই কথাটাই আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে ভেস্ত দোজক হায়াত মওয়াত রিজিক দৌলত, এই পৃথিবীর বাইরে যদি কিছু থাকে সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে, সে কথাটাই উনি বলেছেন। এখানে কাউকে কটাক্ষ করার জন্য কিছু বলেননি, আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু, এই কথাটাই উনি বারবার বলার চেষ্টা করেছেন। আরেকটি বিষয়, তারেক রহমান তো অভিযোগ করেন যে নির্বাচনে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। কারা এমন ষড়যন্ত্র করছে বলে বিএনপি মনে করে? একটি বিশেষ মহল দেখেছেন যে পোস্টাল ব্যালট গুলি একে বিভিন্ন বাড়িতে নিয়ে একসাথে অনেকগুলি পোস্টাল ব্যালট নিয়ে তারা সিল মারছেন। এইভাবে দুবাই, কাতার বা বাংলাদেশও এই ধরনের দৃশ্য দেখা গেছে। সেই কারণেই আমরা শঙ্কা প্রকাশ করছি যে পোস্টাল ব্যালটেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো জাতীয় নির্বাচনে কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা আশঙ্কা করছি। এবং আমাদের চেয়ারম্যান সত্যিকার আশঙ্কায় প্রকাশ করেছেন এই পোস্টাল ব্যালটের এই ধরনের জাল ভোট দেওয়ার ঘটনা দেখেই উনি আশঙ্কা প্রকাশ করেছেন। জি জনাব কামরুল ইসলাম সজল, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে আমাদের আরেক অতিথি অধ্যাপক শাহাবুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে একেবারে নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিনেই কিন্তু জমে উঠেছে সব দলের প্রচার। সেক্ষেত্রে পুরো বিষয়টি প্রথম দিনে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এখানে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এবং প্রথম দিনে আমরা যেটা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো ইতিবাচক কথাবার্তা দিয়ে এবং সাধারণ জনগণকে একটি প্রত্যাশার কথা শোনাবেন, সে বিষয়টা কিন্তু হয়নি। আমরা দুটি বৃহৎ রাজনৈতিক দলের দুইজন নেতার কথা যদি আমরা বিশ্লেষণ করি বক্তব্য, সেখানে আমরা দেখতে পারবো যে একজন অপরজনকে যে আক্রমণাত্মক যে ভাষাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন চলে আসছে। এবং যার ফলশ্রুতিতে শুরুর দিনেই যে এই যে সমালোচনা বা ক্রিটিসিজম করা বা একটা দল আরেকটা দলকে বলা, সে বিষয়গুলো কিন্তু চলে আসছে। এবং আমি বলবো যে নির্বাচনটা জমে যাচ্ছে সোজা কথা, এবং নির্বাচনটা যথেষ্ট যে এক্সাইটেড হবে সে বিষয়টাও এখানে বলা হচ্ছে। এবং আমরা যেটা দেখবো যে আজকে থেকে তো আনুষ্ঠানিকভাবে শুরু, এবং বিএনপি এবং জামাত ছাড়া অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আজকে থেকে শুরু করেছে তাদের ইলেকশন ক্যাম্পেইন, আমরা যেটা বলি আর কি। তো সামনের দিনগুলো আরো ওয়েট করতে হবে, এবং সামনের দিনগুলো অবশ্যই আরো বেশি উত্তেজনাকর বা আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি করবে। এবং একই সাথে এখানে আজকে যে বিষয়টা উঠে আসলো, যে দুটো দলই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ জনগণের কাছে। তারা তাদের যে প্ল্যান বা পরিকল্পনা বা যে ধরনের, আজকে দেখলাম যে বিএনপি থেকে যে তারেক রহমান যে শুধু যে ক্যাম্পেইন করছেন বিষয়টা সেটা, তার দল থেকে আরো 5টি কর্মসূচি ঘোষণা করেছেন। জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম যে আরো বেশ কিছু কর্মসূচি জি আসছে। জনাব শাহাবুল হক, আপনিও একটু কিছুক্ষণ আগে বললেন যে দুই দলের প্রতি দেখা যাচ্ছে যে অভিযোগ করেছে প্রথম দিনেই। সেক্ষেত্রে ভোট ডাকাতির কথাও কিন্তু দুই দলের পক্ষ থেকেই বলা হচ্ছে। ভোট ডাকাতির বিষয়টা কেন সামনে আসছে? আসলে গত 17 বছর তো সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, এবং ভোট ডাকাতির কথাটা তো গত 17 বছর এতভাবে চর্বিতচরণ হয়েছে, যার ফলে আমরা কেউই আসলে ওখান থেকে বের হওয়ার মতো অবস্থা নাই। ভোট ডাকাতির বিষয়টা এখানে সজল ভাই আছেন, অনেক সিনিয়র মানুষ। উনি তো বললেন যে যে একটা রাজনৈতিক দলের কি বলে যে পোস্টাল ব্যালটের বিষয়গুলো নিয়ে আসছে আসলে আসলে
তা এটার জন্য ওয়েট করতে হবে। ভোট যদি ইঞ্জিনিয়ারিং হয় সেটার জন্য আরো ওয়েট করতে হবে, আরো দেখতে হবে, ক্লিয়ার করতে হবে কিভাবে ভোট ইঞ্জিনিয়ার গুলো হচ্ছে, ভোটিং ইঞ্জিনিয়ার গুলো হচ্ছে, বা আরো কি কি বিষয়গুলো সেগুলো কিন্তু জি। সামনে আসবে। এখন একটা দল আরেকটি রাজনৈতিক দলকে যদি শুধু ঘায়েল করার জন্য এই কথাবার্তাগুলো বলা হয়, এগুলো আসলে আনএক্সপেক্টেড। আমার কাছে মনে হয় যেন যেটাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেটা বলবেন, তারা যথেষ্ট প্রমাণাদি এবং যথেষ্ট অর্থাৎ ইনফরমেশন দিয়ে দায়িত্বশীল ভাবে কথাগুলো বলতে হবে। কথাবার্তা বলবেন। জি, অধ্যাপক শাহাবুল হক, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব কামরুল ইসলাম সজল আপনার কাছে একটু জানতে চাই যে প্রার্থীদের মধ্যে রাজনীতিবিদ মাত্র 1.56% আর ব্যবসায়ী 48%। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এর মধ্যে ঋণ খেলাপিও রয়েছেন, রাজনীতিকের সংখ্যা এত কম কেন? দেখেন, রাজনীতিটাকে ধ্বংস করে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বিগত 17 বছরে ভোটের কোনো প্র্যাকটিস ছিল না। ওখানে ব্যবসায়ী, গুন্ডা, পান্ডা, আমলা এই ধরনের ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে নিয়ে সংসদকে মানে লিটারালি ধ্বংস করে ফেলেছে। তো আমরা সেখান থেকে 5ই আগস্ট 24-এর পরে আবার মূল ট্র্যাকে আসার চেষ্টা করছি। আস্তে আস্তে আমাদের দলেও রাজনীতিবিদদের সংখ্যা বাড়ছে, অনেক বেড়েছে, এবং পেশাজীবীদের সংখ্যাও বেড়েছে। আবার ঋণখেলাপির কথা যেটা বলেছেন, এটা ঋণখেলাপি ওইভাবে সংজ্ঞায়িত করা যাবে না, কারণ নির্বাচন কমিশন স্ক্রুটিনাইজ করেছে, আদালত স্ক্রুটিনাইজ করছে। সেক্ষেত্রে ঋণখেলাপি যারা, তারা নির্বাচন করছে এভাবে কিন্তু বলা যাবে না। ঋণখেলাপি, ঋণ থেকে যারা দায় মুক্তি পেয়েছে, যাদের ব্যাংকের ঋণখেলাপি হিসেবে নাম নাই, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে, এই নির্বাচনের পরে সিংহভাগ রাজনীতিবিদরা এই নির্বাচনে ফিরে আসবেন, রাজনীতিতে ফিরে আসবেন, এবং রাজনীতিতে একটা সুখকর সময় আসবে। আপনার কাছে আর একটু জানতে চাই, তারেক রহমানও যেমন অভিযোগ করেছেন যে ভোট ডাকাতির একটি ষড়যন্ত্র চলছে, তেমনি জামায়াতের আমিরও কিন্তু অভিযোগ করেছেন যে নতুন কোনো ভোট ডাকাত তারা দেখতে চান না। এক্ষেত্রে কাদের দিকে ইঙ্গিতটা যাচ্ছে আপনার কি মনে হয়? না, দেখেন, আমার নেতা একদম প্লেন কথা বলেছেন যে পোস্টাল ব্যালট কিভাবে সিল মারা হচ্ছে, একই সাথে অনেকগুলি পোস্টাল ব্যালট, এবং একটি সংগঠনের নেতা কর্মীরা, মহিলারা সহ বাড়ি বাড়ি গিয়ে কারো বিকাশ নাম্বার আছে কিনা, মোবাইল নাম্বার নিচ্ছেন, ভোটার নাম্বার নিচ্ছেন। এতে আমরা সন্দেহ করছি যে একটি প্রতিক্রিয়াশীল দল ভোট কারচুপির আয়োজন করে থাকতে পারে। সে কারণে আমার নেতা সবাইকে সজাগ এবং সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন। আমরা মনে করছি যে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন করতে পারে, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, এবং ভোট ডাকাতিরও একটা সম্ভাবনা থেকে যায়। জি, সেই কামরুল সেই ইসলাম লক্ষ্যে আমার সজল, নেতা কথা বলেছেন। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি অধ্যাপক শাহাবুল হক আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে তারেক রহমান তো তার নির্বাচনী প্রচারণায় বলেছেন যে যারা বেহেশতের টিকিট বিক্রির বিনিময়ে ভোট চাইছে 71-এই তাদের চেহারা জনগণ দেখেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি কিন্তু আগেই বলেছি যে সেটা হচ্ছে যে এখানে মূলত দুটি বড় রাজনৈতিক দল, একটি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম, এই দুইয়ের মাঝেই কিন্তু একে অপরকে সমালোচনা করে, আক্রমণ করে কথাবার্তাগুলো আসছে। তা তারেক রহমান যেটা বলেছেন সেটা তো জামায়াতকে উদ্দেশ্য করেই বলেছেন, এবং জামায়াতের যে 71-এ তাদের যে রোল, সে বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারেক রহমানের যে রাজনৈতিক দল গত 17 বছর, 16 বছর, 15 বছর তারা একই সাথে রাজনীতি করেছেন, তাদের মন্ত্রী ছিলেন, অনেকগুলো বিষয় এখানে চলে আসে। এবং তখনও জামাত যদি এখনো যদি এই কথা বলে থাকে যে কি বলে ভেস্তের টিকিট, তাহলে তো আগেও তো তারা একই সাথে করেছে, যখন তারা বিএনপির সাথে ছিল তখন তো বিএনপি এই কথাগুলো বলেনি, তখন বিএনপি, আজকে জামাত থেকে বিএনপি আলাদা, তো সেই ক্ষেত্রে এখন এই বিষয়গুলো বলছে। এবং আমাদের যে রাজনীতির যে কালচার, সেই কালচার থেকে আমরা বের হতে পারিনি। 2024-এর 5ই আগস্ট এত বড় একটা ঘটনা ঘটে গেল, 1600 ছাত্র জনতা জীবন দিল, 20,000-এর বেশি আহত হলো, কিন্তু আমরা সেখানেই রয়ে গেছি। আমরা একে অপরকে যে ধারণ করতে না পারা, একে অপরের সাথে রাজনীতিবিদদের যে দেখা না দেখার যে কি বলে মুখোমুখি না হওয়ার যে প্রবণতা, আমরা আবার সেই দিকেই ফিরে যাচ্ছে। আমরা বরাবরই আশা করেছিলাম যে এ ধরনের একটা সংস্কৃতি আসুক, সেটা আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে 2024-এর 5ই আগস্টের পর আমরা একটা, যেহেতু গত 17 বছর যারা এত ধরনের ফ্যাসিজম বা প্রতিষ্ঠা করলো, তারা চলে গিয়েছে, নতুন একটা অধ্যায় শুরু হবে, নতুন একটা দিন আমরা দেখতে পাবো। কিন্তু দুঃখজনক যে এই ধরনের কোনো বিষয় আমরা রাজনীতিবিদদের মাঝে দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য আরেকটি বিষয় একটু কষ্টের। জানতে বিশেষ চাই করে আপনার কাছে যে টিআইবি বলছে রাজনীতিতে অর্থ, পুঁজি, পেশি শক্তি এবং ধর্ম একাকার হয়ে জিম্মি হয়ে পড়েছে সুস্থ রাজনীতি। এবং কিছুক্ষণ আগে যেমনটি বললাম যে যারা মনোনয়ন বা প্রার্থিতা পেয়েছেন তাদের
তাদের বেশিরভাগই ব্যবসায়ী। এর একটি ব্যাখ্যা আমাদের অতিথি কামরুল ইসলাম সজল দিয়েছেন। আপনার মূল্যায়ন জানতে চাই। আহ, এখানে আমরা যদি সেই 73 নির্বাচনে দেখি, সেখানে যদি পরিসংখ্যানগুলো দেখি, সেখানেও আমরা দেখব যে যে সেখানে কিছু পলিটিশিয়ান ছিল এবং রাজনীতিবিদ, সরি, কিছু ব্যবসায়ী ছিল এবং রাজনীতিবিদ ছিল। বাট ধীরে 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 এটার মাত্রা অনেক বেশি, এবং গত 17 বছরে সকল ব্যবসায়ী তো আসলে রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এবং রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাতে ছিল না, এবং সেখান থেকে বের হতে আসলে সময় লাগবে। বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এখানে আমরা সবাই জানি যে রাজনীতি করলে আমি সকল সুযোগ সুবিধা পাবো, রাজনীতি করলে আমি টেন্ডার পাবো, রাজনীতি করলে আমার ব্যবসা ভালো হবে, রাজনীতি করলে আমার চাকরি বাকরি পাবো, সবকিছু পাবো, মানে ব্যবসা করলে, রাজনীতি করলে। তো এখন রাজনীতি এবং ব্যবসা একাকার হয়ে গিয়েছে। এখন রাজনীতি করে যদি আমি সুযোগ সুবিধা পাই, পাশে ব্যবসা করলে ব্যবসারও সুযোগ সুবিধা পাবো। তো এখন এই বিষয়গুলো এত মাত্রায় ছড়িয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে ওখান থেকে বেরোতে আসলে সময় লাগবে। তো সহজ বিষয় না যে হুট করেই রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। 2024, আমি যেটা বলেছেন, 5 আগস্টের পরে একটা নতুন সময় আমরা আশা করেছিলাম। এখানে আজকে টিআইবি যে রিপোর্টটা দিল, সেখানে তারা উল্লেখ করেছে যে কত পার্সেন্ট ঋণগ্রস্ত এবং কত পার্সেন্ট ব্যবসায়ীর সাথে জড়িত বা রাজনীতির সাথে যুক্ত। বাট এটা এটা যেটা হবে সেটা হচ্ছে যে এটা আমাদের যারা রাজনীতিবিদ আছে, রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে হবে, এবং তারাই রাজনীতি করবে যারা ইন্টারেস্টেড। এখন ব্যবসায়ী মানুষ যদি আসে, আমলারা যদি রাজনীতিতে আসে, সেটা কখনোই রাজনীতি সুলভ রাজনীতি হবে না, এবং সেটা তারা দেশের মানুষের কথা চিন্তা করবে না, ব্যবসায়ীরা ব্যবসার কথা চিন্তা করবে, বা পেশাজীবী, বা আমি মনে করি যে আরো আরো বেশি মাত্রায় যারা অরিজিনাল পলিটিশিয়ান, যারা, তাদেরই আসা দরকার। এবং দেশ ও জনগণের স্বার্থে কোনো জি ব্যবসায়ীর জন্য যে রাজনীতিতে আসবে, বিষয়ের জন্য সেটা না হয়, সেটা আমার জি প্রত্যাশা সকল অধ্যাপক শাহাবুল রাজনীতির হক, কাছে, সকল রাজনীতি ভালো কাছে। আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব কামরুল ইসলাম সজল আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে আজ তো প্রচারণার প্রথম দিন ছিল, কোথাও আপনাদের প্রার্থীরা কোনো ধরনের বাধা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে কিনা? না, আমাদের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় নাই, ভালোভাবে নির্বাচন প্রচারণা চলছে। আমরা শুধু ওইটাই আশঙ্কা প্রকাশ করছি যে একটি দল সূক্ষ্ম কারচুপি করার চেষ্টা করছেন, সে ব্যাপারে যদিও আমরা সতর্ক আছি। আর সেকেন্ড থিং হলো, আমার নেতা যেটা বলেছেন যে আপনাদের ভূমিকা 71 সালেই দেখেছি, উনি ইতিহাসের কথা বলেছেন। 71 সালে একটি সংগঠন কি করেছে স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের মা বোনের ইজ্জত হানি করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই ইতিহাসের কথাই উনি মনে করিয়ে দিলেন। উনি বিশেষ তো অন্য কোনো কথা বানিয়ে বলেন না, ইতিহাসের জি কথাই জনাব বলেছেন। কামরুল ইসলাম সজল এবং অধ্যাপক শাহাবুল হক, আপনাদের দুজনের বক্তব্য আমার কাছে যথেষ্ট স্পষ্ট। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।